দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস রোগের রোজা। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার ফারহানা আফরোজ, সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই রমজানে কিন্তু আমাদের সকলের বিভিন্ন ধরনের সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, খাদ্যাভ্যাসের সমস্যা, কিন্তু সবচেয়ে বেশি যাদের সমস্যা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের। কারণ তাদের খাবারের বিষয়টা কেমন হবে, তারা কি এই সময় ব্যায়াম করবে কি করবে না, ইনসুলিন কতটুকু নেবে, কিংবা যারা ওষুধ নিচ্ছেন তারা কতটুকু নেবে, সকালের ডোজ কখন নেবেন, রাতের ডোজ কখন নেবেন, এই ধরনের নানা ধরনের বিভ্রান্তি, এবং সেই বিভ্রান্তি লাঘবে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ফারহানা আফরোজ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসলে প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে ডায়াবেটিস রোগীদের, আপনি তো ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনেক দিন ধরে আছেন, একটু জানতে চাইছি যে কি কি সমস্যা নিয়ে এই সময় আসলে আপনাদের কাছে আসে এই রমজানের সময়ে? আচ্ছা, রমজানের সময় প্রথমে বলতে চাই যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এটা মাদানী অ্যাভিনিউতে অবস্থিত, এবং এখানে সমন্বিত সব ধরনের চিকিৎসাই আসলে আমাদের এই হাসপাতালে প্রোভাইড করা হয়। আমার এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে রমজান মাসে বিশেষ করে প্রি রামাদান পিরিয়ডে যে পেশেন্টগুলো আসে তারা বেশিরভাগই আসেন ডায়াবেটিসের রোগী এবং থাইরয়েডের সমস্যাজনিত রোগী। তারা আসেন হচ্ছে ডায়াবেটিসের ওষুধ অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এবং এটা আমরা সব রোগীদের আসলে অ্যাডভাইস করে থাকি যে 3 থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে প্রি রামাদান অ্যাসেসমেন্ট করার জন্য রোগীরা যাতে এই ধরনের পরামর্শের জন্য আপনার কাছে আসেন। আমি একটু জানতে চাইছি যে সাধারণত দেখা যাচ্ছে একটা ঘুমের সমস্যা হয় এই সময়ে যারা ডায়াবেটিস রোগী, আবার দেখা যাচ্ছে খাদ্যাভ্যাসের সমস্যা, খাবারের বিষয়টা যদি আমরা স্পেসিফিকলি বলতে চাই, এই সময় সেহরিতে এবং ইফতারে খাবারটা কেমন হওয়া উচিত একটু যদি বলতেন। খাবারটা তো অবশ্যই আমরা সবসময়ই, সেটা ডায়াবেটিস রোগীদের রামাদান অথবা রামাদানের আগে আমরা একটা ব্যালেন্সড ডায়েট তাদেরকে প্রেফার করি। এবং রামাদানের সময় কিন্তু পেশেন্টদের ক্যালোরির আমরা রিডাকশন করি না, ক্যালোরি সেম ক্যালোরি পাবে, বাট টাইমিংটা 6 টাইমস থেকে 3 টাইমস হয়ে যাবে। ইফতারের সময়, রাতের খাবার এবং হচ্ছে একটু যদি ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের জন্য যে এই যে 6 টাইমস থেকে 3 টাইমস কখন কখন? আচ্ছা, যেমন হচ্ছে একজন পেশেন্ট হচ্ছে 1600 ক্যালোরি ডায়েট পাচ্ছেন, এটা প্রি রামাদানে পাচ্ছিলেন। রমজান মাসে কিন্তু 1600 ক্যালোরি পাবেন, কিন্তু তখন এই 1600 ক্যালোরিটা তখন 3 ভাগে ভাগ হয়ে যাবে, যেমন ইফতারের সময় আর হচ্ছে রাতের খাবারের সময়, সেই সময় যেটা আমরা রোজা ছাড়া 6 বেলায় আমরা এই 1600 ক্যালোরিটাকে ডিস্ট্রিবিউট করে দিতাম, কিন্তু রোজার সময় এটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর হচ্ছে ব্যালেন্স ডায়েট, এটা হচ্ছে প্রি রামাদানে যেরকম এখানে কার্বোহাইড্রেট থাকবে 50%, এটা হচ্ছে প্রোটিন থাকবে 30%। এই যে 1600 ক্যালোরি বললেন, এটা কি সকলের জন্য? না, সকলের জন্য না, এটা তো হচ্ছে আমরা পেশেন্ট টু পেশেন্ট, এটা ইন্ডিভিজুয়ালাইজড। আমি এক্সাম্পল হিসেবে বললাম যে 1600 ক্যালোরি হতে পারে, 1400 ক্যালোরি হতে পারে। এটা হচ্ছে পেশেন্টের বডি ওয়েট, পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, এগুলো দেখে হচ্ছে আমরা ক্যালোরিটা ডিটারমাইন করে থাকি। ইফতারে এই সময়তে কোন কোন খাবারগুলো একটু বেশি এটা সব পেশেন্টদের এটা একটা কোয়েশ্চেন থাকে যে ইফতারে ওনারা কি খাবেন। এখন ইফতারে আমাদের যে ট্র্যাডিশনাল ইফতার, এ থেকে আমরা বের হয়ে আসাটা খুব কঠিন। সেজন্য আমরা যা খাচ্ছি সেটাকেই আমরা একটু পরিমিতভাবে খাবো। মানে কি খাচ্ছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কতটুকু খাচ্ছি। যেমন আমরা ছোলা খাবো, হাফ কাপ ছোলা খেতে পারি, পেঁয়াজ ও বেগুনি আমরা একটা খেতে পারি। আমরা যদি খেজুর খেতে চাই, আমরা মাঝারি সাইজের খেজুর 2টা খেতে পারবো, কিন্তু পরিমিতভাবে খেতে হবে। এটাই মেইন মেসেজ। আর এই বাইরে রাতের খাবারটা অনেকে যেটা করেন যে রাতের খাবার খান না, দেখা যায় আবার সেহরিতে খান। রাতের খাবার ডায়াবেটিক রোগীদের জন্য আপনার পরামর্শ কি? রাতের খাবার খাওয়া উচিত এবং খেলে কেমন খাওয়া উচিত? অবশ্যই রাতের খাবার কখনোই স্কিপ করা যাবে না। একটু আগে আমি বললাম যে 6 বেলার খাবারটা কিন্তু 3 বেলা ভাগ হয়ে যাচ্ছে, সেটা থেকেও যদি আমরা একটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ওনার ফুডিং ব্যালেন্স ডায়েট হচ্ছে না। এবং রাতের খাবার আমরা প্রি রামাদানে যেটা বলি, উনি ভাত যদি খান ভাত খাবেন, অথবা সেটা পরিমিত তো অবশ্যই রুটি খাবেন, যেটা প্রি রামাদানে উনি যেটা পেতেন সেটাই পাবেন, কিন্তু এটা স্কিপ করা যাবে না।
আচ্ছা, এই যে ফল খাওয়ার বিষয়টা একটু যদি বলতেন, যে যে অনেকেই বলে থাকেন যে মিষ্টি ফল খাবে কিনা একটা দ্বিধায় থাকেন, বা আচ্ছা। সারাদিনে কতটুকু ফল খেতে আচ্ছা, পারবে? সারাদিনে এটা হচ্ছে, আমি রমজানের কথা বলি। রমজানে আমরা খেজুর তো একটা ফল, এটাকে তো ফল হিসেবেই ধরা হবে। যেহেতু খেজুর উনি খাচ্ছেন এবং খেজুর ছাড়া আমাদের আসলে ইফতারটা পরিপূর্ণ হচ্ছে না, কাজে অন্য ফলের ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। অন্য ফল যদি উনি নিতে চান তাহলে হচ্ছে টক জাতীয় ফল, যেমন এই সময় বড়ই পাওয়া যাচ্ছে, পেয়ারা পাওয়া যাচ্ছে, জাম্বুরা খেতে পারেন। কলা যদি খেতে চান উনি চাপা কলা খেতে পারবেন, সাগর কলা খেলে অর্ধেকটা খেতে হবে। কাজে এটাকে ব্যালেন্স করে খেতে হবে। মানে মিষ্টি ফলগুলো আমরা খুব একটা উৎসাহিত করব না, যেমন হচ্ছে তরমুজ, তারপরে হচ্ছে পাকা পেঁপে, পাকা আম যদি পাওয়া যায় সামনে, তাহলে সেগুলো হচ্ছে আমরা খুব একটা উৎসাহিত করব না। টক ফল উনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন। আর খেজুর এখানে একটা ফল হিসেবে তো কাউন্ট হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই যে রমজানের যদি আমরা পরীক্ষা নিরীক্ষার বিষয় আসে, যে অনেকে দেখা যাচ্ছে যে ব্লাড টেস্ট করতে হয়, যে অনেকে বাসায় করেন বা অনেকে দেখা যাচ্ছে ল্যাবে গিয়ে করেন, এই সময় রোজা রেখে আসলে রক্ত পরীক্ষা করা যাবে কিনা এই বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। আমরা আলাপ করছিলাম যে আসলে রক্ত পরীক্ষা নিয়ে যে অনেকের মধ্যে একটা ধরনের বিভ্রান্তি রয়েছে, যে অনেকের দেখা যাচ্ছে ডেইলি করতে হয়, যারা বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছেন, এই যে রক্ত পরীক্ষা করা যাবে কিনা রোজা রেখে? রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে, এই মেসেজটাই আসলে আমরা সমস্ত পেশেন্টদের দেওয়ার চেষ্টা করি, এবং এটা সারা বিশ্বের বিভিন্ন রকম ইসলামিক স্কলারদের দ্বারা স্বীকৃত যে রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে গ্লুকোমিটার দিয়ে, এবং ইনসুলিনও দেওয়া যাবে রোজা রাখা আচ্ছা, অবস্থায়। ইনসুলিন দিলে এই সময় না, কোনো সমস্যা হবে না, এটা বিভিন্ন ইসলামিক স্কলারদের দ্বারা এটা স্বীকৃত। আসলে একটু যদি পরীক্ষা নিরীক্ষার কথায় আসলো, এই যে অনেকেই যারা আছেন, আমরা তো ডায়াবেটিস রোগীদের কথা বলছি, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে প্রি ডায়াবেটিক যেটা আমরা বলি, যে হয়তো উনি জানেনই না, তাদের ক্ষেত্রে আসলে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করে আসলে নিশ্চিত হন যে না ওনার ডায়াবেটিস আছে? আচ্ছা, প্রি ডায়াবেটিক এটা তো ইন জেনারেল আমি বলছি যে প্রি ডায়াবেটিক রোগীদের আসলে অনেক সময়ই সিমটম থাকে না। ইভেন টাইপ 1 ডায়াবেটিসও প্রথম দিকে সিমটম না থাকতে পারে। হয়তো বা পেশেন্ট কোনো একজন কোনো কারণে স্ক্রিনিং টেস্ট করতে গেছে, দাঁত উঠাতে যাবে, কোনো একটা অপারেশন করতে যাবে, সে সময়ই হঠাৎ করে ওনার প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিসটা ধরা পড়ে, এবং সেক্ষেত্রে ডায়াবেটিস নির্ণয়ের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ওজিটিটি, যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা ছাড়াও আমরা ডায়াবেটিসের 3 মাসের গড় যে পরীক্ষাটার মাধ্যমে আমরা নির্ণয় করি, সেটা হচ্ছে হিমোগ্লোবিন A1C। তাহলে এই দুইটা পরীক্ষা দেখেই আমরা আসলে প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিসটাকে ক্যাটাগরাইজ করতে এই পারি। পরীক্ষাগুলোর ব্যবস্থা আমাদের সরকারি হাসপাতালগুলি থেকে আছে কিনা? আচ্ছা, আমি এই বিশেষ করে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কথা জানতে চাচ্ছি, আপনাদের এখানে ডায়াবেটিসের সকল পরীক্ষা ডায়াবেটিসের সব ধরনের পরীক্ষা হয়, উন্নত মানের মেশিন দিয়ে আমাদের হাসপাতালে এই ধরনের পরীক্ষাগুলো করা হয়। আচ্ছা, একটা যদি আমরা পরীক্ষা নিরীক্ষার কথায় আসলাম, এই সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে ব্যায়াম করার বিষয়টা, যে অনেকে বলে থাকেন যে রোজা রেখে আসলে ব্যায়াম করলে কখন করবেন, বা জি এটা একটু যদি বলতেন। ভুগে এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা যেটা পরামর্শ দিই যে রোজা রাখা অবস্থায়, ফাস্টিং অবস্থাতে উনি কখনোই ব্যায়াম করবে না। উনি নর্মাল শারীরিক কাজকর্ম করবে, নর্মাল চলাফেরা করবে, বাট ব্যায়ামটা ফাস্টিং অবস্থায় উনি করবে না। যদি ব্যায়াম করতেই হয় তাহলে উনি আইদার ইফতারের পরে করবে, না হলে হচ্ছে তারাবির পরে করবে। এখানে আরেকটা ব্যাপার, যে কেউ যদি উঠ বস করে 20 রাকাত তারাবির নামাজ পড়েন তাহলে আসলে ওনারা আলাদা করে ব্যায়াম করার প্রয়োজন হয় না। এই মেসেজটা আমরা পেশেন্টদের দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, খুবই খুবই সুন্দরভাবে বলছেন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে দেখা যায় যে এই সময় শরবত খায়, তো শরবত খাওয়ার বিষয়টায় তারা তো চিনি দিয়ে শরবত খায়, যারা ডায়াবেটিস রোগী তাদের মধ্যে আসলে এই ধরনের একটা চিন্তা থাকে, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ। শরবত খাওয়ার ব্যাপারে আমরা যে পরামর্শটা দিই, আসলে বাইরের যে কেনা জুস এটা তো একদমই খাওয়া যাবে না, এবং ঘরে বানানো জুসেও রিফাইন্ড সুগার যেটা হচ্ছে চিনি ছাড়া খেতে হবে। পেশেন্ট যদি একদমই চিনি টলারেট মানে চিনি ছাড়া না খেতে পারে তাহলে উনি আর্টিফিশিয়াল সুইটেনার ইউজ করতে পারেন, যদিও এটা নিয়েও কিছু ডাইলেমা আছে। আর শরবতের ব্যাপারে, শরবতের একদম কেনা ফল দিয়ে উনি শরবত তৈরি করে খেতে পারবেন, এবং শরবতে একটু যদি উনি চিয়া সিড অথবা যদি উনি একটু এই সবগুলোর ভুসি দিয়ে দেন তাহলে সেটা আরো বেশি ওনার জন্য উপকারী হবে। এই আপনি কথা বলে যে আর্টিফিশিয়াল সুইটেনার বিভিন্ন নামে তো পাওয়া যায়, এগুলি আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত? আর্টিফিশিয়াল সুইটেনারের ব্যাপারে আসলে এখনো রিসার্চে কনক্লুসিভ কোনো কনক্লুশনে আসতে পারেনি। কিছু সেমি সিনথেটিক আছে, কিছু সিনথেটিক আছে। কিছু কিছু পেশেন্ট চিনি ছাড়া একদমই যারা খেতে পারছেন না তাদের ক্ষেত্রে আমরা বলি যে সপ্তাহে আপনারা খাবেন 4-5 দিন খাবেন, 2 দিন একটু স্কিপ করবেন,
এবং একদিনে 2টার বেশি আসলে খাবেন না। চিনিটা সকলের জন্য আসলে ক্ষতিকর, সাধারণ মানুষেরই, আমাদের সকলেরই চিনি আসলে একটু পরিমিত পর্যায়ে আসলে খাওয়া অবশ্যই, উচিত। জি। আপনি ব্যায়ামের কথাটা বলছেন যে খাবার নিয়ে যে সব আমরা আলাপ করছিলাম, যে খাবারের বিষয়টা অনেক সময় ঝাল ভাজা পোড়া খেয়ে দেখা যাচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি আলাদা কোনো এই ধরনের ব্যবস্থা আছে কিনা, যে তাদের একটু বেশি সতর্ক হতে হবে? ডায়াবেটিস রোগীদের একটু একদিক দিয়ে একটু সমস্যা হতে পারে, যে ডায়াবেটিক রোগীদের আসলে দীর্ঘমেয়াদী অনেকদিন ডায়াবেটিস থাকার কারণে অটোনমিক নিউরোপ্যাথি হয়ে গ্যাস্ট্রোপ্যারালাইসিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওনাদের হজম শক্তিটা একটু কমে যেতে পারে, অনেকের কনস্টিপেশন হতে পারে। তো সেক্ষেত্রে খাবার দাবারের ব্যাপারে ওনাদের আসলে আর একটু সতর্ক থাকতে হবে। আর ডায়াবেটিক রোগীদের বেশিরভাগই একটু এলডারলি হয়, বয়স্ক পেশেন্ট হয়, তাদের হজম শক্তিতে একটু সমস্যা থাকতে পারে। তাছাড়া অ্যাসোসিয়েটেড আরও অনেক কোমরবিডিটিস থাকতে পারে, যেটা ভাজা পোড়াতে আরও বেশি অ্যাগ্রাভেট করে যেতে পারে। আচ্ছা, এটা আমরা একটু ওষুধের বিষয়ে যেতে চাই, যে অনেকে দেখা যাচ্ছে দুবার খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, এই সময় আসলে কেমন হওয়া উচিত? যে বিশেষ করে খালি পেটের যে আমরা বলছি যে ইনসুলিন নিতে হবে, তাহলে ইফতারের সময় আসলে কি করবে, এটা যদি একটু বলতেন এটা খুবই বিস্তারিত। ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। আসলে ইনসুলিনের রেজিমেন্ট তো বিভিন্ন রকম হয়। আমি যে ইনসুলিনগুলো দিনে আমরা 2বার দিয়ে থাকি, সকালে উনি যে ডোজটা পাচ্ছে ওটা চলে যাবে হচ্ছে ইফতারের সময়, এবং রাতে যে ডোজটা পাচ্ছে সেটা অর্ধেক 25 থেকে অর্থাৎ এখানে উল্টো, 50% আপনি বলছেন সকালের ডোজটা চলে যাবে জি, ইফতারের সময়। কারণ ইফতারে হচ্ছে আমরা হেভি খাবারটা খাচ্ছি। ইউজুয়ালি আমরা নন ফাস্টিং পিরিয়ডে সকালে হেভি খাবার খাই। তো যেহেতু সকালের ডোজটা একটু বেশি পরিমাণে আমরা ইউজ করি, সেই ডোজটা চলে যাচ্ছে ইফতারের আগে। আর রাতের ডোজটা অর্ধেক কমে যে হয়ে যাচ্ছে হচ্ছে সেহরির সময়, কারণ সেহরির সময় তো সে না খেয়ে থাকতেছে জি, অনেকটা আমি সময়। একটু যদি একটু আপনার কথাটা বোঝার চেষ্টা করি, সকালে যে ডোজটা দিত সেটা একই রকম থাকবে ডোজ, সেটা জি। যাবে ইফতারের জি, সময়, জি। কিন্তু রাতে যে ডোজটা সেটা একই রকম থাকবে না, একই রকম সেটা থাকবে যাই না। যে ডোজে পেত, কেউ যদি 40 পেত সে 20 পাবে, সেটা হাফ করে পাবে অনেকটা সেহরির আগে। সেরকম, কিন্তু ডায়াবেটিসের ট্রিটমেন্ট আসলে ইন্ডিভিজুয়ালাইজড। ইন্ডিভিজুয়ালাইজ, এটা এরকম অর্থাৎ কোনো অর্থাৎ কাট আপনাদের ভ্যালু মতো একদম বিশেষজ্ঞের কাছে এটা আমরা প্রায় সময় বলে থাকি যে রোজার আগে আগে কিন্তু একবার একটা চেক আপে যাওয়া উচিত এই সময়, মানে অবশ্যই 2 রমজানের সময় থেকে না আগে। জি 3 মাস বলুন। আগে অবশ্যই একটা চেকআপে আসতে হবে। তখন আমরা পেশেন্টদের আসলে প্রি রামাদান অ্যাসেসমেন্ট করে পেশেন্টকে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি। পেশেন্টদের 3টা ক্যাটাগরিতে ভাগ করি, এবং যারা লো রিস্ক মিডিয়াম রিস্কে আছে তাদেরকে আমরা বলি যে আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু হাই রিস্কে যারা আছেন তাদের কিন্তু আমরা রোজা রাখতে নিরুৎসাহিত করি। আচ্ছা, এই প্রসঙ্গটাই নিয়ে আমরা একটু বিস্তারিত শুনতে চাই, যে কারা কারা রোজা রাখতে আসলে পারবেন না, বা পারবেন না না বলে আমরা বলতে পারি যে কাদের কাদের জন্য রোজা রাখাটা একটু রিস্কি, এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব একটি বিরতির পর। আমরা বিরতির আগে আসলে বলছিলাম যে কাদের কাদের জন্য রোজা রাখাতে একটু জটিলতা হয়তো সৃষ্টি করতে পারে, এগুলি যদি একটু ক্যাটাগরিক্যালি বলতেন। প্রি রামাদান অ্যাসেসমেন্টটা আমরা আসলে বিভিন্ন রিস্ক ক্যাটাগরির উপরে ভিত্তি করে পেশেন্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করি। তার মধ্যে যারা হচ্ছে লো রিস্কে আছেন তাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম, তারা নির্দ্বিধায় রোজা রাখতে পারবেন। মিডিয়াম রিস্কেও যারা আছেন তারাও রোজা রাখতে পারবেন, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রোজা রাখার আগে অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওনার খাবার কীরকম হবে, ওষুধের সমন্বয় করতে হবে, এবং ব্যায়ামটা উনি কীভাবে করবেন সেটা অবশ্যই জেনে নিতে হবে। এবং হাই রিস্ক গ্রুপের কথা যদি বলি, হাই রিস্কের পেশেন্টগুলো সাধারণত যাদের হচ্ছে আনস্টেবল হার্টের সমস্যা থাকে, যাদের হচ্ছে ডায়ালাইসিসে আছেন যে সমস্ত পেশেন্টরা, কিডনি স্টেজ 4 অথবা স্টেজ 5 স্টেজে যারা আছেন, প্রেগনেন্সির সাথে যাদের হচ্ছে ডায়াবেটিসটা আনকন্ট্রোল, এই সমস্ত পেশেন্টরাই আসলে হাই রিস্ক গ্রুপে থাকেন, এবং ওনাদেরকে আসলে আমরা রোজা রাখতে নিরুৎসাহিত করি। আসলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যে মানুষের বাজারে আমরা যেটা আমাদের সহ্যের ক্ষমতার বাইরে কিছুটা আসলে চাপিয়ে দেননি, উনি ওনার অবস্থা বুঝে একজন চিকিৎসকের পরামর্শ করে উনি ওনার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আমরা যদি একটু জানতে চাইছি, আমরা তো ডায়াবেটিস রোগীর বলছি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা, কিন্তু যারা ইনসুলিন নেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে তাদের গ্লুকোজ কমে যায়। এই যে গ্লুকোজ কমে যাওয়াটা, এটা আসলে কি কি লক্ষণ দেখে আসলে বোঝা যাবে? গ্লুকোজ কমার লক্ষণগুলো রমজান মাসে অথবা রমজান মাস ছাড়াও লক্ষণটা তো একই রকম হবে, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, এবং সুগার লেভেল 4-এর কম হয়ে গেলে যেটা হয় আর কি। তাহলে লক্ষণগুলোর মধ্যে হচ্ছে পেশেন্টের বুক ধড়ফড় করবে, গা ঘাম দেবে, চোখে অনেক সময় হচ্ছে উনি অন্ধকার দেখবেন, প্যালপিটেশন হবে, এবং এটা যদি আরও সিভিয়ার হয়ে যায়, পেশেন্ট যদি সাথে সাথে ট্রিটমেন্ট না নেন, তাহলে কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে করণীয় কি?
এক্ষেত্রে করণীয় হচ্ছে আমি রমজান মাসের কথা যদি জি, বলি, জি, জি। পেশেন্ট তো অবশ্যই রমজান মাসে আমরা কিছু নির্দিষ্ট কয়েকটা সময় আছে আমরা পেশেন্টদেরকে এডুকেট করি যে এই সময়গুলোতে আপনি সুগারটা মাপবেন এবং যখনই আপনার খারাপ লাগবে তখনই আপনি সুগারটা মাপবেন। এখন খারাপ লাগার মধ্যে যদি এইরকম হাইপোগ্লাইসেমিয়ার সিমটম হয় এবং উনি যদি ব্লাড সুগার দেখেন যে 4-এর কম আছে, তখন উনি অবশ্যই রোজা ভেঙে ফেলবেন এবং রোজা ভেঙে উনি 4-5 চামচ চিনি হাফ গ্লাস পানিতে মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া আচ্ছা। কারেকশন করার জন্য। আচ্ছা, আমরা তো আলাপ করছিলাম যে আপনি ইনসুলিন কথা বলছিলেন, আমরা ওই সময়ে এই আলোচনাটা দরকার ছিল। এখন প্রশ্নটা করতে চাই যে মুখে খাওয়ার যে ওষুধ, সেখান ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয় কিনা? জি, মুখে খাওয়ার ওষুধেরও কিছু মডিফিকেশন হয়। যেমন মুখে খাওয়ার তো বিভিন্ন রকম ওষুধ পেশেন্টরা খায়। তার মধ্যে সালপোনাল ইউরিয়া গ্রুপের একটা ওষুধ আছে, যেটা একই ইনসুলিনের মতোই অনেকটা, যেটার মর্নিং ডোজটা চলে যায় হচ্ছে পেশেন্ট যদি 2 বেলা পায়। মর্নিং ডোজটা ইফতারের সময় চলে যায়, আর ইভিনিং ডোজটা রিডাকশন হয়ে চলে যায় হচ্ছে সেহরির সময়। মেটফর্মিন জাতীয় ওষুধ, যেটা আমরা সবাইকে সাধারণত দিয়ে থাকি যদি না কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে, এই ওষুধটা পেশেন্ট যদি 1 বেলা পায় ইফতারের পরে চলে যায়, যদি 2 বেলা পায় তাহলে ইফতারের পরে এবং সেহরির পরে চলে যায়। 3 বেলা পেলে মর্নিং ডোজটা সেহরিতে, ইভিনিং ডোজ নাইট ডোজটা এটা হচ্ছে সামেশন হয়ে চলে যায় হচ্ছে ইফতারের সময়। আর অন্য ওষুধগুলোর ক্ষেত্রে যেমন SGLT ইনহিবিটর অথবা কিছু গ্লিপটিনস আমরা ইউজ করি, এগুলো সাধারণত আমরা ইফতারের পরেই ইউজ করি। এবং SGLT ইনহিবিটর যদি কোনো পেশেন্ট খায়, তাদের জন্য স্পেশাল পরামর্শ হচ্ছে উনি ওনার ফাস্টিংটা ব্রেক করার পর থেকে সুহর পর্যন্ত উনি প্রচুর পানি খাবেন, কারণ এই ওষুধটার কিছু ডায়াবেটিক্স এফেক্ট আছে। আচ্ছা, এই ডায়াবেটিস রোগীদের একটা প্রায় সময় আমরা দেখে যাই যে ঝিনঝিন করে, হাত পা ঝিনঝিন করে, এটা কেন হয় এবং এটার প্রতিকার কি? হাত পা ঝিনঝিন করা, নামনেস, অবশ লাগা, এগুলো হচ্ছে ডায়াবেটিস পেরিফেরাল নিউরোপ্যাথির আসলে একটা লক্ষণ। এটা দেখা যায় যে কারো যদি দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিসটা যদি আনকন্ট্রোল হয়, তাহলেই সাধারণত এই ধরনের সিমটমগুলো দেখা যায়। এই ধরনের পেশেন্টদের আমরা সাধারণত ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি এবং ডায়াবেটিসটা যাতে একটু কন্ট্রোলের মধ্যে থাকে সেভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা। এই কোনো ব্যায়াম বা এমন কিছু আছে কিনা যে এইসব করলে এটার কমতে পারে? আচ্ছা, অনেক সময় হচ্ছে পেশেন্টের মাসল পাওয়ার কমে যায়, তো সেক্ষেত্রে আমরা কিছু মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ এগুলো পেশেন্টকে অ্যাডভাইস করি। পেশেন্টকে ফিজিক্যাল মেডিসিনে মাঝে মাঝে আমরা রেফার করি। তাছাড়াও কিছু মেডিকেশন আছে, প্রিগাবালিন, গাবাপেন্টিন, এই ধরনের কিছু ওষুধ আছে। তাছাড়াও নার্ভের কিছু ভিটামিন আছে, এই ধরনের ওষুধগুলো আমরা এগুলি কি রমজানে খেলে কি কোনো সমস্যা হয় কিনা? না, এগুলো রমজানে খেলে কোনো সমস্যা হবে না, কিন্তু যে ইফতারের পরে রাতের সময় অনেক খেতে পারে, এতে কোনো সমস্যা হবে আচ্ছা, না। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার ফারহানা আফরোজ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, এই সময় রোজায় কিন্তু ডায়াবেটিস রোগীদের রোজা রাখতে একেবারেই মানা নেই। এই সময় সকল নিয়মকানুন মেনে এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু রোজা রাখতে পারবেন। সেই সাথে জটিলতাগুলি একটু উনি যেগুলি বলছিলেন সেগুলি আমরা মনে রাখবো। ইনসুলিনের ডোজটা আমরা অ্যাডজাস্ট করবো এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু এই সময় আমাদের সতর্ক থাকতে হবে, তাহলে আমরা সকলেই সুস্থ থাকতে পারবো। আমরা সকলেই সুস্থ থাকি এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।